ইফাত নামক পুরুষটি আস্ত এক মায়া, যাকে ভালো না বেসে থাকা অসম্ভব। এই মায়ার মধ্যেই জড়িয়ে গেছে পায়রা নামক মেয়েটি। চেয়েছে বাবার মতে বিয়ে করে একটা মহল তৈরি করতে, যার নাম হবে প্রেম মহল। তাহলে এমন কেন হলো? কেন তা তৈরি হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে গেল? ফয়সাল ইসলাম নতমস্তকে এখনো বসে আছেন সোফায়। পাশ থেকে শিখা বললেন, প্রথম যেদিন ছেলেটার কথা শুনেছিলাম সেদিন তার সম্পর্কে যা তা ভেবে নিয়েছিলাম, কিন্তু আমার ধারণা ভুল হয়ে গেল। ছেলেটা সত্যি চমৎকার, কি সাবলীল, সুন্দর আচরণ। এই ছেলেটা কিভাবে আমাদের মেয়েটাকে বশ করলো বলো তো? চেহারা সৌন্দর্য দিয়ে নাকি নিজের কথার জালে ফাঁসিয়ে? ফয়সাল ইসলাম স্ত্রীর দিকে মুখ তুলে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, তোমার কি ছেলেটাকে মেয়ে জামাই হিসেবে পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার মতো কিছু দেখছি না। প্রতিটা বাবা মাই নিজের মেয়ের জন্য এমন একজনকেই চায়। দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, নিয়াজ মির্জাকে আমি চিনি। আমার সাথে দ্বন্দ্বের প্রতিশোধ যদি আমার মেয়েটার উপর দিয়ে নেয় তখন কি হবে? যৌথ পরিবারের থেকে যে পায়রা অভ্যস্ত নয়, কিভাবে সামলাবে সবকিছু? বিয়ে দেওয়ার আগে সব দিক চিন্তা করা উচিত। শুধুমাত্র ইফাতের উপর ভরসা করে মেয়েকে ঠেলে দিলে হবে না। বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে, তাই এই ব্যাপারে না এগোনোই ভালো। সবটা আল্লাহর হাতে। তিনি যা চাইবেন, যা লিখে রেখেছেন, ভাগ্যে তাই হবে। স্বামীর সঙ্গে একমত শিখা বেগম। ওনার প্রতিটা কথাই সঠিক। ইফাতের জন্য পায়রার খুব চিন্তা হচ্ছে। অম্বর থেকে তীব্র তেজে আলোক রশ্মি বেরিয়ে আসছে বারংবার। গর্জন থামেনি এখনো। এই বৃষ্টির মধ্যেই ছেলেটা বেরিয়ে গেল। ঠিকমতো বাড়ি পৌঁছেছে তো? যেভাবে ভিজেছে, যদি অসুখ হয়। চিপচিপে ভেজা শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করলো ইফাত। ছেলেকে এমন অবস্থায় দেখে অবাক হন ইসম তারা। এগিয়ে গিয়ে উতলা কণ্ঠে সুতান, এ কি, তুই বিজলি কেমনে? ইফাত প্রশ্নের উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, রাতে আমি খাবো না, ঘরে গেলাম, কেউ বিরক্ত করো না। পথিমধ্যে হঠাৎ থেমে যায় ইফাত। দাঁতে দাঁত চেপে বলল, আবারে কয়া দিও আমি বিয়ে করতে রাজি। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে কও। কথাটা বলে ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকে দিল ইফাত। আমিনার মা ফিস ফিস করে বলল, ভাইজানের মতি গতি তো সুবিধার ঠেকতাছে না। চাচি, কোনো মাইয়ার খপ্পরে পইড়া সেকা টেকা খাইলো না তো? এখন আবার বিয়ার লাইগা পাগলামি শুরু করছে। আমিনার মায়ের দিকে চোখ রাঙিয়ে তাকা নিশমতারা খাতুন। তবুও আমিনার মা দমে না। ঘরে এসে ভেজা কাপড় বদলে নেয় ইফাত। চুলগুলো মুছে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে বিছানায়। শরীরটা দুর্বল লাগছে। মাথা দিয়ে মনে হলো গরম ধোঁয়া বের হচ্ছে। বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে গেল ইফাত। মাঝরাতে গা পুড়িয়ে জ্বর এলো তার। কাঁথার নিচ থেকে গোঙানির ক্ষীণ আওয়াজে ভেসে আসছে। ইসমতারা খাতুনের ঘুম ভেঙে গেল মাঝরাতে। খারাপ একটা স্বপ্ন দেখেছেন তিনি। বিছানায় বসে কিছুক্ষণ ঝিমালেন। স্বামী পাশেই নাক ডেকে বেঘরে ঘুমাচ্ছে। আকস্মিক পুত্রের কথা মনে পড়তেই বিছানা থেকে নেমে দরজা খুলে ঘরের বাইরে চলে এলেন। ছেলেটা রাতে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিল। রাতে খাবারও খেলো না। এখন কি অবস্থা কে জানে। ঘরের কাছে আসতেই দীর্ঘশ্বাস ফেললেন। দরজা ভেতর থেকে বন্ধ। এখন কিভাবে ভেতরে ঢুকবেন তিনি? কোনো কিছু না ভেবেই দরজায় করাঘাত করতে লাগলেন ইসমধারা খাতুন। উতলা কণ্ঠে ডাকলেন, ইফাত ঘুমাইতাছস? ও ইফাত, দরজা খোল বাপ। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। মাথায় চিন্তা ঢুকে গেল ইসমতারা খাতুনের। ছেলেটার ঘুম তো মোটেও অত গভীর নয়। তাহলে আজ কি হলো? এত টাকার পরও কোনো শব্দ করলো না কেন? ইসমতারা খাতুন আর ঘরে গেলেন না। অন্দরমহলে গিয়ে সোফায় বসলেন। ছেলের চিন্তায় আজ আর ঘুম আসবে না ওনার। আধার রাত কেটে নব্য ভোরের সূচনা। ইসমতারা খাতুনকে সোফায় বসে ঝিমোতে দেখে ললাটে কয়েকটা ভাঁজ পড়ল আমেনার মায়ের। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাহবুবা এগিয়ে এসে ভ্রুযুগল কুচকে শুধালেন, কি রে আমিনার মা, এমনে দাঁড়ায় কি দেখোস? আমি তো ঝাড়ু দিতে আইছিলাম চাচি, আমি তো ঝাড়ু দিতে আইছিলাম বড় চাচি, কিন্তু দেখেন না ছোট চাচি তো ঝিমাইতাছে। মাহবুবা বেগম এবার সোফার দিকে তাকালেন। আমিনার মায়ের কথাই সত্য। সতীনের পাশে গিয়ে বসলেন তিনি। গলা ছেড়ে ডেকে বললেন, এই ছোড়া বউ, এনে ঘুমাস কেন? ধরফরিয়ে চোখ মেলে তাকালেন ইসম তারা শুধালেন। কয়টা বাজে? আমিনার মা ঘড়ি দেখে বলল, 7:30। মাহবুবা আবারও প্রশ্ন করলেন, এনে ঘুমাস কেন? কইলি না তো? উনার লগে কি ঝগড়া হইছে? ঘর থেকে বাহির করে দিছে?
ছোট ছোট চোখ করে সতীনের দিকে তাকান ইসম তারা কর্কশ কণ্ঠে বললেন। ওনার ফোলা মাইয়ের মা আমি, আমারে তাড়াইব কেন? মুখ বাঁকালেন মাহবুবা, বললেন। তাইলে এখানে ঘুমালি কে? রাতের কথাটা মনে হতে উঠে দাঁড়ালেন তিনি, সিঁড়ির দিকে যেতে যেতে বললেন। ঘুম ভাঙ্গা গেছিল। ফোলাডা আমার রাইতে বৃষ্টিতে ভিজা বাড়ি ফিরছে, ওর চিন্তায় এনে আয়সা বইছিলাম। কখন যে ঘুমাইয়া গেছি টের পাইনি। ইফাতের আবার কি হইল? দরজা কি ভিতর থেকে লাগানো? চমকায়িত কণ্ঠে প্রশ্ন করলেন মাহবুবা। ইসম তারা প্রত্যুত্তর করলেন না। আবারও চলে এলেন ছেলের ঘরের সামনে। না, এখনো দরজা খোলেনি, ভেতর থেকে আটকানো। ওনার জানা মতে ফজরের আজান দিলেই ইফাত ঘুম থেকে উঠে যায়, তৈরি হয়ে মসজিদে যায় নামাজ পড়তে। তাহলে সেই ছেলে এখনো ঘুম থেকে উঠল না কেন? কি হলো তার? মাহবুবা বেগম এবং আমিনার মাও ইসম তারার পেছন পেছন উপরে এসেছে। মাহবুবা দরজার দিকে দৃষ্টি ফেলে বলল। ইফাতের আজ দেহি ঘুম ভাঙ্গে নাই? ইসম তারা উদ্বিগ্ন কণ্ঠে বললেন। আফা, মামনের একটু ডাইক্কা আনো, কও দরজাটা বাইঙ্গা ফালাইতে। ফোলাডার কিছু হইল না তো? চোখে মুখে মলিনতা ভর করল মাহবুবার, বললেন। মামন ঘুমায়, গাদার মতো খাটতে খাটতেই তো সারাদিন পার হয়। শেষ রাতে একটু ঘুমায়, ডাকা যাইব না ওরে। সতীনের সঙ্গে আর কথা বাড়ান না ইসম তারা, পা বাড়ান ঘরে যাওয়ার জন্য। যা বলার স্বামীকেই বলবেন এবার। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ কর্ণগোচর হতেই থেমে গেলেন প্রতিমধ্যে। পেছন থেকে গম্ভীর কণ্ঠের প্রশ্ন। এখানে কি করো সবাই? ইসম তারা পিছু ঘুরে ফিরে ছুটে আসেন ছেলের কাছে, কপালে গলায় মাথায় হাত রাখেন। বিচলিত কণ্ঠে সুদান মুখ। তোর শরীর গরম কেন বাপ? রাইতে অনেক ডাকছিলাম, শব্দ করস নাই কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কেন? আম্মা থামেন, কিছু হয় না আমার, শুধু একটু জ্বর আইছিল, তবে এখন আর নাই, সেরে গেছে। কি জ্বর আইছিল তোর? এরপর থেকে তুই আর দরজা আটকাইয়া ঘুমাবি না, শরীর তো এখনো গরম। ওই আমেনার মা, খাওয়ানার ঔষধ লইয়া আইও। আহারে, এক রাইতেই আমার ফোলাডার কি অবস্থা হইছে, চোখ মুখ একেবারেই বইসা গেছে। ঝামটা মেরে স্থান ত্যাগ করলেন মাহবুবা বেগম। মনে মনে ঠাট্টা করে বললেন। আদিক্ষেতা। আমিনার মা ছুটল নিচে খাবার আনতে। ফ্রিজে গতকাল রাতের অবশিষ্ট খাবারগুলো আছে। ইফাতকে নিয়ে বিছানায় বসালেন ইসম তারা। পুরো ঘর এলোমেলো, যা দেখে ঈষৎ চমকান তিনি। ছেলে তো এমন স্বভাবের নয়, তাহলে আজ সবকিছু এলোমেলো কেন? প্রশ্ন করলেন। তোর ঘরের এমন অবস্থা কেন? অগোছালো হয়ে আছে কেন সব? ইফাত তাচ্ছিল্য হেসে উত্তরে বলল। যেখানে নিজের জীবনটা অগোছালো, সেখানে ঘর কেমনে গোছানো হইব আম্মা? কি হয়েছে তোর? কইবি তো আমারে, না কইলে বুঝমু কেমনে? কিছু হয় না আম্মা, আমি ভালো আছি। কিছুটা স্বস্তি পেলেন ইসম তারা। আমিনার মা খাবার নিয়ে আসতেই ছেলেকে জোর করে খাবার খাইয়ে দিলেন তিনি। কড়া গলায় বললেন। চুপচাপ শুয়ে থাকবি এইখানে। আমার কাজ আছে, শুয়ে থাকলে হইব না। কি কাজ? শহরে যাইতে হবে। শহরে কি? কইলাম না কাজ আছে। কথাটা শেষ করে গামছা নিয়ে বাথরুমে চলে গেল ইফাত। ইসম তারা খাতুন দম ফেলে ঘর গোছানোর কাজে লেগে পড়লেন। ছেলেটা একদম অবাধ্য, কারো কথা শুনতে চায় না। এ অসুস্থ শরীর নিয়ে নাকি আবার শহরে যাবে। ছোট ছেলের বিয়ে উপলক্ষে নওয়াজ মির্জা ব্যস্ত। মিনি ট্রাক ভর্তি বাস এসে থেমেছে বাগানে। বিয়ের প্যান্ডেলেই বিশাল বাগানেই করা হবে। মামুনের বিয়েটাও ধুমধাম করেই দিয়েছিলেন তিনি। তবে ইফাতের বিয়ের আয়োজনটা তার থেকেও বড় করে করার ইচ্ছে আছে। সিদ্ধান্ত নিয়েছেন এবার পুরো গ্রামের মানুষকে তিনি খাওয়াবেন। সবাই সারা জীবন মনে রাখবে মির্জাবাড়ির ছেলের বিয়ের কথা। তার উপরে ছেলের মাথা থেকে প্রেমের ভূত নেমে গেছে, রাজি হয়েছে এসে বিয়ের জন্য। তাই দ্রুতই সব ব্যবস্থা করছেন। সদর গেটের সামনে পায়ের উপরে পা তুলে বসে আছেন নওয়াজ মির্জা। গুনগুন করে গান গাইছেন। ছেলেকে এদিকে আসতে দেখে প্রশ্ন করলেন। ব্যাগপত্র লইয়া কই যান আব্বাজান? শহরে। শহরে যান কেন? বিয়ার কেনাকাটা তো আপনার ভাবি আর আম্মারা মিল্লা করতে যাইব। বিয়ের কেনাকাটার লাগে না, চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, টিকে গেছি, সেখান থেকে ডাক আসছে। ঠিকছেন, ভালো কথা, কিন্তু আমার এত কিছু থাকতে চাকরি করবেন কেন আপনি? সামনে বিয়া, বড়তে খাওয়াইতে পড়াইতে হইব, বউয়ের দায়িত্ব নিতে হইব। চাকরি না করলে কেমনে কি?
আমার সব কিছু তো আপনাকে দুই ভাইয়েরই। চাকরি বাকরি করে জীবন নষ্ট করতে হইব না, কয়দিন পর বিয়া যান, বন্ধুগুলোকে ফুর্তি করেন। আপনার হারাম পয়সা আমি আমার বউরে খাওয়াবো না, চিন্তা করেন না, বিয়ের সময় পাইয়ে যাবেন আমারে। কথাটা শেষ করে বেরিয়ে গেল ইফাত। পুত্রের এহেম কথায় কিছুটা লজ্জিত হলেন নওয়াজ মির্জা। যখনই ওনার মন ভালো থাকে, উনি খুশি থাকেন, তখনই সামনে যাকে পান তাকে আপনি বলে সম্বোধন করেন। কুদ্দুস মুখ টিপে হাসছে। ইফাতের শাসক্ত বাক্যটি তার গণগোচর হয়েছে খুব ভালো করেই। নওয়াজ মির্জা তৎক্ষণাৎ ক্ষিপ্ত হলেন, ধমক দিয়ে বলে উঠলেন, হাসোস কেন, লাত্তি গাবি। দ্রুত সেখান থেকে সরে গেল কুদ্দুস, কিন্তু কিছুতেই হাসি থামাতে পারল না। 5 দিন হলো ইফাতের কোনো খোঁজ খবর নেই। নওয়াজ মির্জার সম্পূর্ণ ভরসা আছে ছেলের উপর। ছেলে ওনার এক কথার মানুষ। সে যখন বলেছে বিয়েটা করবে, তার মানে বিয়েটা করবেই। সবাইকে দাওয়াত দেওয়াও শেষ। সর্বপ্রথম বিয়ের কার্ডটা তিনি ফয়সাল ইসলামের বাড়িতেই দিয়ে এসেছেন এবং বলে এসেছেন গায়ে হলুদ থেকে শুরু করে বউ ভাত সহ সব অনুষ্ঠানেই যাতে তিনি পরিবার সহ উপস্থিত থাকেন। পিয়াসা বিয়ের কার্ড হাতে ঘরে দৌড় দিল। কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে পায়রা। মনোযোগ সহকারে সাদা হিজাব মাথায় বাঁধছে। পিয়াসা চেঁচিয়ে চেঁচিয়ে আনন্দিত কণ্ঠে বলে উঠল, আপা দেখো বিয়ের কার্ড। আয়নার ভেতরে দিয়ে পিয়াসাকে দেখা যাচ্ছে। হাতে তার লাল রঙের কারুকাজের একটি কার্ড। মাথায় হিজাবটা ঠিক করে বেঁধে পিয়াসার হাত থেকে কার্ডটা নিল পায়রা। ভ্রুজোড়া কুঁচকে বলল, কার আবার বিয়ে? কার্ডটা খুলে উপরের অংশতে চোখ বোলালো। দৃষ্টি নিচের দিকে যেতে পাত্রের নাম দেখে চমকায়। নেত্র পল্লব কেঁপে ওঠে, ঘোলাটে হয়ে আসে আখিদয়। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয় নামটির দিকে। ইফাত মির্জার বিয়ে, পাত্রে তাসনিয়া সৌমি। ধপ করে বসে পড়ে বিছানায়। ইফাত কি তবে ভুল বুঝলো তাকে? বিয়েতে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। আচ্ছা, অন্য কোনো নারীকে বুকে জড়িয়ে ধরতে কষ্ট হবে না তার? কিন্তু সে যে বলল পায়রা নামক মায়াবিনীকে ছাড়া আর কাউকে ভাবতে পারবে না সে। তাহলে কি সব মিথ্যে? না, কিছুতেই সব মিথ্যে হতে পারে না। মানুষ কখনোই এতটা নিখুঁতভাবে ভালোবাসার অভিনয় করতে পারে না। তাহলে কি মন বদলেছে ইফাতের? বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পায়রার। ইফাত নামক পুরুষটিকে যে এ জীবনে আর পাওয়া হবে না, এই বিষয়ে সে এখন পুরোপুরি নিশ্চিত। ইফাত তো আর কম চেষ্টা করেনি পায়রাকে নিজের করে নেয়ার, কিন্তু সে ব্যর্থ। কতদিনই বা একা থাকবে, তাই হয়তো এই সিদ্ধান্ত। হুট করে পায়রার মনে এক বিষাক্ত ইচ্ছে জাগলো, নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে। ইফাত তো তাও নিজের মনের কথা প্রকাশ করতে পেরেছে, কিন্তু পায়রা তো তাও করতে পারেনি নিজের ভালোবাসা প্রকাশ করতে। শিখা বেগমের ডাক এলো, সময় তো হয়ে গেছে পায়রা, কোচিংয়ে যাবি না আজ? পায়রা নিজেকে স্বাভাবিক করে নেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। খেয়াল করলো তার কপল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। পিয়াসা এক দৃষ্টিতে তাকিয়ে আছে বড় বোনের মুখশ্রীতে। জিজ্ঞেস করলো, কাঁদছো কেন আপা? দ্রুত চোখের পানি মুছে নিল পায়রা। পিয়াসাকে শাসন করার ভঙ্গিতে বলল, মায়ের কাছে একদম এসব বলবি না। কেন আপা? এসব বলতে নেই, বিশেষ করে বড় বোন সম্পর্কে কোনো কিছুই বলা উচিত নয়, ঠিক আছে? পিয়াসা বামে মাথা নাড়িয়ে বোঝালো সে বুঝেছে। না খেয়ে কোনো মতে বাড়ি থেকে বের হলো পায়রা। রাস্তায় দেখা হলো ইফাতের সঙ্গে, চিপকে থাকা আরিফ নামক ছেলেটির সঙ্গে। আজ সে আর পায়রাকে ভাবি বলে সম্বোধন করে সালাম জানালো না। আরিফকে পার করে চলে গেল পায়রা। তাকে কেনই বা আর ভাবি বলে ডাকবে? তার জায়গা যে অন্য একজন কেড়ে নিতে যাচ্ছে। চেয়ারম্যান সপরিবারে চলে এসেছেন গ্রামে। নওয়াজ মির্জা ওনাকে স্পষ্ট করে বলে দিয়েছেন বিয়ের আয়োজন করা হবে নারকেল বাগানে। তোফায়েল আহমেদও আর দ্বিমত পোষণ করেননি। মির্জা বাড়িতে মানুষে কিলবিল করছে, আত্মীয় স্বজনেরা আসা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। মাহবুবা বেগমের ভাইয়ের বউ, তাদের সন্তানেরা চলে এসেছে। তাদের সঙ্গে ঘরে বসে পান বানাতে বানাতে গল্প করছেন তিনি। পুরো বাড়িতে গমগমে পরিবেশ। ইফাতের বিয়ে ঠিক হয়েছে চেয়ারম্যানের মেয়ের সঙ্গে। গ্রামে এখন উৎসব মুখর পরিবেশ। বিশাল আয়োজন করছে নেওয়াজ মির্জা। স্বামীর কথায় চমকায় ইরা। দুপুরের রান্নার জন্য পেঁয়াজ কাটছে সে। কাজ থামিয়ে পিছু ফিরল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আতিফ। ইরা চমকায়িত কণ্ঠে জিজ্ঞেস করল, মেজো ভাইয়ের বিয়া, হুম। জানলা কেমনে? গ্রামে গেছিলা? খবর পেয়েছি। ও,
আলগোছে চোখের পানি মুছে নিল ইরা। বড় ভাইয়ের যখন বিয়ে হয় তখন ইরার টাইফয়েড জ্বর হয়েছিল, যার কারণে ভাইয়ের বিয়েতে সে আনন্দ করতে পারেনি। সেজন্য কি কান্না তার। তখন ইফাত তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই জন্য কান্না করতে হইব বোকা? বড় ভাইয়ের বিয়ার মজা করতে পারস নাই তো কি হইছে? আমার বিয়ে তো এখনো বাকি আছে। আমার বিয়েতে না হয় সব উসুল করে নিবি। তখনকার জন্য ইরা শান্ত হয়েছিল। তারপর প্রায়ই বাবাকে জিজ্ঞেস করত, আব্বা মেজো ভাইয়ের বিয়া দিবে কবে? নওয়াজ মির্জা হেসে উত্তর দিতেন, সামনের বছর। সামনের বছর বলতে বলতেই পেরিয়ে যায় 6 বছর। কিন্তু আফসোস, ইরার সেই ইচ্ছেটা আর পূরণ হবে না। বাড়িতে যাওয়ার সাহস নেই তার। বাবাকে সে চেনে, ওখানে গেলে সে আতিফকে সে আর পাবে না, এও জানে। আতিফ পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরল, আদরে গলায় বলল, ইরাবতী মন খারাপ করছে? যাবে ভাইয়ের বিয়েতে? আব্বা মাইরা ফেলবো। আমি আছি তো। তুমি একলা তাগো লগে পারবা? দরকার নাই যাওয়ার, আমি তোমারে হারাইতে পারমু না। আতিফ চুপ করে রইল। সেদিনই সেই প্রহারের ক্ষত শুকিয়ে গেল, আরিফের শরীরে তার কালশিটে দাগ রয়ে গেছে। সেদিনই সে টের পেয়েছে মির্জা বাড়ির ক্ষমতা সম্পর্কে, তাই গ্রামে মুখো হওয়ার সাহস তার আর নেই। এবার তাকে পেলে নির্ঘাত নেওয়াজ মির্জা এবং মামুন মির্জা মেরেই ফেলবে। শুধু স্ত্রীর মন রক্ষার্থে নিছক সান্ত্বনা দেওয়ার জন্যই কথাটা বলেছে। আজকে তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে গেছে পায়রার। ফার্স্ট ইয়ারদের পরীক্ষা চলছে, যার কারণে মাত্র 2টো ক্লাস হয়েই তাদের ছুটি। কলেজে গেটে প্রচুর ভিড়। পরীক্ষার্থীরা হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করছে, আবার তার সহপাঠীরাও পালা করে বের হচ্ছে ভেতরে থেকে। ভিড়ে ঠেলে কোনো মতে রাস্তা পার হলো পায়রা। বাইরে তীব্র রোদ, নেই কোথাও কোনো ছায়া। ঘেমে তৈলাক্ত মুখখানায় লাল আভা ফুটে উঠেছে। বান্ধবী মেহেরুন চলে গেছে ভিন্ন রাস্তায়। হঠাৎ নিজে হাতে টান অনুভব করল পায়রা। পিছু ফিরতেই ভেতরটা আটকে উঠল, চোখে মুখে বিস্ময়। কিছুক্ষণ নীরব থাকার পর কিছু বলার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করতে সামনে থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাটা কানে পৌঁছালো, কোনো কথা বলো না পায়রা, চুপচাপ আমার সঙ্গে চলো, অনেক কথা আছে। এই প্রথম ইফাত তার হাত ধরেছে। চোখ জোড়ায় অধিকার বোধ স্পষ্ট ফুটে উঠেছে। পায়রা চেয়েও কিছু বলতে পারল না। মানুষটা তো আর কদিন পরেই ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। 2 চোখ ভরে যা একটু দেখতে পেত আর হয়তো তাও পারবে না অন্য কারোর স্বামীর দিকে মুখ তুলে তাকাতে। পায়রাকে নিয়ে একটা রিকশায় উঠল ইফাত। বাড়ির উল্টো পথ ধরে রিকশা চলছে। পায়রার দৃষ্টি পাশে বসে থাকা পুরুষটির মুখশ্রীতে। নির্দিষ্ট স্থানে আসতেই রিকশা ভাড়া মিটিয়ে পায়রাকে নিয়ে নেমে এলো ইফাত। একটা কফি শপের ভেতরে ঢুকলো। বিনা বাক্যে পায়রা পা মিলাচ্ছে তার সঙ্গে। ক্যাফের ভেতরে একেবারে কোনায় একটা টেবিল, যার সঙ্গে রয়েছে 3টে চেয়ার। একটা চেয়ার টেনে পায়রাকে উদ্দেশ্য করে বলল, বসো। পায়রা বসে পড়ল। ঠিক তার সামনে চেয়ারটাতেই বসলো ইফাত। তাদের দেখতেই ছোট একটা নোটপ্যাড এবং কলম হাতে এগিয়ে এলো ওয়েটার। ইফাত মনে মনে বেশ বিরক্ত হলো। 1000 টাকার 4টে নোট ছেলেটার হাতে গুজে দিয়ে বলল, 1 গ্লাস ঠান্ডা পানি আর একটু প্রাইভেসি চাই। ছেলেটা অবাক হয়ে মাথা নাড়িয়ে চলে গেল। মিনিট 2 পর 1 গ্লাস ঠান্ডা পানি টেবিলে রেখে আবারও চলে গেল। ইফাত পায়রার দিকে এগিয়ে দিল গ্লাসটি, বলল, গলা ভেজিয়ে নাও। বিলম্ব না করে গ্লাসের অর্ধেকটা পানি পান করলো পায়রা। বাড়িয়ে দেওয়া টিস্যুটা নিয়ে মুছে নিল ঘর্মাক্ত মুখমণ্ডল। কিছুক্ষণ সময় নিল ইফাত। ধীরে সুস্থে আকতি ভরা কণ্ঠে বলল, আমার সঙ্গে পালাবি পায়রা? কথাটা কর্ণগোচর হতেই পায়রা চমকায়। বিস্ময় মুখশ্রীর ভাবভঙ্গি বদলে যায়। ইফাত মিহিস্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি পায়রা, যার পরিমাণ আমি চাইলে তোমাকে মেপে দেখাতে পারবো না। তুমি না প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমার কাছে যন্ত্রণাময় লাগে। নিজেকে ব্যথিত মনে হয়, যে ব্যথা তুমি চাইলে অনুভব করতে পারবে না। পায়রার বুকে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। পারছে না নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে। চোখের অশ্রু বর্ষণ হয়ে নামতে চাইছে। আবারও পায়রার হাত দুটো আঁকড়ে ধরল ইফাত। কেঁপে উঠল পায়রার দেহখানা। তার ডান হাতটা দখলে নিয়ে নিজের গালে ছোঁয়ায়, ছোট ছোট দাড়িতে ঘষে। নাম না জানা অনুভূতির সঞ্চার হয় পায়রার বক্ষস্থলে। কেঁদে দেয় সশব্দে। আজ আর ইফাতের ভেতরে কোনো অস্থিরতা নেই। একটুও কাঁদতে নিষেধ করছে না পায়রাকে। তীক্ষ্ণ প্রখর দৃষ্টি মেলে তাকিয়ে দেখছে সামনে বসা অষ্টাদশী মেয়েটির কান্না। আশেপাশের টেবিলে বসা মানুষজন আর চোখে তাদেরকে দেখে ফিরিয়ে নিল দৃষ্টি। ইফাত বলল, আমি জানি তোমার মনে আমার জন্য অনুভূতি আছে,
আচ্ছা ভালোবাসা, তাহলে তো কষ্ট পাচ্ছ কেন? আমাকে এবার কেন কষ্ট দিচ্ছ? পায়রার কান্নার বেগ কমলো, গলায় আটকে আসছে বাক্যগুলো। অতি কষ্টে থেমে থেমে কান্না জড়িত কণ্ঠে বলল, বাবা তো বলেই দিয়েছেন মানবে না এই সম্পর্ক। আমি তো কম চেষ্টা করিনি বলো। আমার বাবা পর্যন্ত রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু তোমার বাবার মনের দম্ভ, সে দম্ভের কারণে আজ এমন এক পরিস্থিতির সৃষ্টি। পায়রা বিপরীতে কোনো বাক্য বিনিময় করল না। ইফাত বলল, চলো না, পালিয়ে যাই, খুব সুখে রাখবো তোমায়। সব ব্যবস্থা করা আছে, তুমি রাজি হলে এক্ষুনি চলে যাবো অনেক দূরে। সেখান থেকে আমাদের খোঁজ পাওয়া অসম্ভব। একটা সময় রাগ, অভিমান, শত্রুতা ভুলে সবাই আমাদের মেনে নেবে। ইফাতের থেকে নিজের হাত জোড়া ছাড়িয়ে নিল পায়রা। দুই হাতের উল্টো পাশ দিয়ে চোখ জোড়া মুছে নিল। নিজেকে স্বাভাবিক করার জন্য সময় নিল কিছুটা। রয়ে শয়ে কথার বিপরীতে বলল, আমার বাবা মায়ের কোনো ছেলে সন্তান নেই, আমরা দুই বোনই ওনাদের শেষ সম্বল।